সোহেল তাজ হঠাৎ করে উদয় হয়েছেন। একদিন এত বিকট গোলাগুলির মধ্যে নাকে তেল দিয়ে ঘুমাইতেছিলেন, বডি বিল্ডিং করতেছিলেন। বালের বডি বিল্ডিং করো। শেখ সেলিম পার্কিনসনের রোগী, শালা কথা কইতে মাথা কাঁপে হাত কাঁপে। সে মিয়া তোমারে থাবড়ায় আর তুমি বডি নিয়ে সে থাবড়া খাইয়া ঠাসি খাইয়া অভিমানে মন্ত্রিত্ব ছেড়ে দাও। ওই তো তোমার পৌরুষ। এখন জায়গায় উঠে পৌরুষ জায়গায় উঠছে, তাই না? সোজা চইলা গেলা ভাতের হোটেলের আরুনের কাছে, না নাস্তা খাইতে না। সে গেল তার হঠাৎ জাগ্রত বিবেকের তাড়নায় আন্দোলনের 6 জন সমন্বয়কদের খোঁজ নিতে। নিজের সম্মানের খোঁজ নাই, আরেকজনের খোঁজ নিতে গেছে। আচ্ছা সোহেল তাজ, বুঝলাম আপনার বিবেক আছে, কিন্তু আপনি কি বুদ্ধিও হারায় ফেলছেন? এককালে তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, এই হারুন ফারুনদের বসের বস ছিলেন। আপনি কি জানেন না যে হারুন চলে খুনি হাসিনার নির্দেশে? আপনি কেন তাহলে হারুনের কাছে যাবেন? আপনি তো যাবেন খুনি হাসিনার কাছে। অন্তত পক্ষে আপনার বোন, যিনি দামি নির্বাচনে এমপি হয়ে এখন খুনি হাসিনার একজন প্রতিমন্ত্রী, সেই অর্থে তার অপকর্মের দোসর। আপনি তো তার কাছেও যাইতে পারতেন, আপনার বোনের কাছে। না, আপনি গেলেন হারুনের ভাতের হোটেলে। মানে আপনি কি বাংলাদেশের মানুষের বেকুব ভাবছেন? হ্যাঁ, আপনি তো মিয়া প্রকৃত অপরাধী হাসিনাকে তার অপরাধ কর্মের দায় থেকে আলাদা করার জন্য হারুনের ওখানে গেছিলেন। আমি যদি বলি হারুনকে ফাঁসিতে গেছিলেন, তাহলে কি ভুল হবে? আর সেই সাথে আপনার তুলনামূলক ক্লিন ইমেজ ব্যবহার করে জনগণকে এই ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যে আওয়ামী পরিবারের সবাই খারাপ না, আওয়ামী পরিবারের সব কটা জাউরা, 2 জেনারেশনের খানদানি জাউরা, আপনি সহ। খামাখা টাইম নষ্ট করেন না। আপনার নিজের বোন যখন খুনি হাসিনার দোসর, তখন আপনি তো নিজেকে আওয়ামী লীগের হিউম্যান ফেস হিসেবে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপিত করতে পারবেন না। বরং পাবলিক বুঝা যাবে যে আপনি হইতেছেন ভারতীয় বি টিমের একটি ইম্পর্টেন্ট পার্ট। আপনার বাপও তাই ছিল। যাই হোক, ওইটা নিয়ে আর আমরা কিছু বলতে চাই না। আপনি কি বুঝতে পারতেছেন যে খুনি হাসিনার দিন শেষ, নাকি এখন আপনি ঘুমন্ত? আমরা ডাইনিকে টেনে নামাবই, আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় তাকে তুলে ছাড়বই। আপনারা তাকে কিছুতেই বাঁচাইতে পারবেন না। এই ডাইনির পতনের সাথে সাথে ভাসানী সোহরাওয়ার্দীর হাতে গড়া ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের রাজনৈতিক অপমৃত্যু ঘটবে, যেটা হয়েছিল মুসলিম লীগের ভাগ্যে। একই সাথে এদেশের উপর ভারতের সীমাহীন আধিপত্যের ইতি ঘটবে। আপনি আমেরিকায় তো ভালোই ছিলেন, ওইখানে ফিরে যান। খামোখা কেন হারুন ফারুনদের অফিসে ঘোরাঘুরি করে জুতার তলা ক্ষয় করবেন? জনগণের সন্দেহ আর দুর্নাম কমাবেন। আপনি গালি খাবেন, আপনার বাপও, মরা বাপও গালি খাবে, যাকে আমরা গালি দিতে চাই না আর কি। তবে যাওয়ার আগে আপনি একটা কাজ করতে পারেন, কিন্তু আপনার ভারতীয় বন্ধুদের এই কথাগুলো বুঝায় বলেন, এতে ওদেরই মঙ্গল। এইবার এক শহীদের গল্প দিয়ে শেষ করি, খুবই মর্মান্তিক গল্প। শুভশীল আশুলিয়ার চক্রবর্তী এলাকায় কেএসি ফ্যাশন লিমিটেডের সুইং অপারেটর পদে কর্মরত ছিলেন। ঝিনাইদহ জেলার সদর থানার মনোরিয়া গ্রামের বিকাশশীলের ছেলে। পরিবারের সঙ্গে আশুলিয়ায় জিরানি বাজার এলাকায় একটা ভাড়া বাসায় থাকতেন। পরিবারের 2 ভাইয়ের মধ্যে শুভই ছিলেন ছোট। গত 20 জুলাই বিকালে ঢাকায় সাভারে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন শুভ। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় 23 জুলাই ভোর 5:04 দিকে শুভর মৃত্যু হয়। ঘটনার আগের দিন ধামরায়ে মামার বাসায় বেড়াতে যান শুভশীল। পরদিন 20 জুলাই শনিবার বিকাল 4টা নাগাদ মামার বাসা থেকে বের হয়ে আশুলিয়ার জিরানির নিজের বাসার উদ্দেশ্যে রওনা হন শুভ। পথিমধ্যে সাভার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যে আটকা পড়েন তিনি। এ সময় গোলাগুলির মধ্যে প্রাণ বাঁচাতে পাশের একটা মার্কেটে আশ্রয় নেন শুভ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বাইরে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তিনি। এ সময়ই তাকে রাস্তায় ফেলে পেটে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পর শুভ ওই অবস্থাতেই রাস্তায় পড়ে থাকা অবস্থায় মায়ের নম্বরে ফোন দেয়। তখনও শুভর জ্ঞান ছিল। মায়ের ফোন ছিল তখন তার দাদার কাছে। শুভর দাদা ফোন রিসিভ করলে শুভর সেই মুহূর্তের কথাগুলো ছিল এরকম: দাদা, আমি তো শেষ, আমাকে গুলি করছে দাদা। অনেক কাকুতি মিনতি করছি, আমার কোনো কথা শোনেনি। বলছি আমি গার্মেন্টসে চাকরি করি, তাও আমার কলার ধরে রাস্তায় টেনে এনে পেটে বন্দুক ঠেকিয়ে গুলি করেছে দাদা। শুভশীলের মা সাধনাশীল, সেও আর এক গার্মেন্টস কর্মী। তিনি হাসপাতালে শুভর সাথে তার শেষ কথাগুলো এভাবেই বলেন: হাসপাতালে গিয়ে দেখি আমার বাচ্চাটা বেডে পড়ে কাতরাচ্ছে। কান্দা কান্দা কয়, মা আমি আর বাঁচব না। হাসপাতালের বেডে শুয়ে একটু জল চাইছিল বাচ্চাটা আমার কাছে, বলছিল, মা আমাকে একটু জল দাও, খুব কষ্ট হচ্ছে মা আমার।
শরীর অবশ হয়ে আসতেছে, আমি মনে হয় আর বাঁচব না মা, শেষবার একটু জল দাও মা। আমি আমার বাচ্চাটার মুখে শেষবার এক ফোঁটা জলও দিতে পারিনি। ডাক্তারদের অনেক অনুরোধ করছি, ডাক্তাররা বলছেন জল দেওয়া যাবে না। সেই যে গেল অপারেশনের থিয়েটারে, আর আমার ছেলেটা ফিরল না। আমার ছেলের পেট ফুটা হয়ে গুলি ঢুকে আর এক দিক দিয়ে বের হয়ে গেছে। কি কষ্টটাই না হয়েছে আমার মানিকের। এমন হাজারো গল্প আমরা শুনব এক রাক্ষসীর ক্ষমতা লিপ্সার জন্যে, শুধু তার অবৈধ ক্ষমতা টিকায় রাখার জন্যে এইভাবে বারে বারে বাংলাদেশ ভাসবে রক্ত নদীতে।